সকালবেলা রঞ্জিত চৌধুরী আর কবির শেখ সোফায় বসে চা খাচ্ছিলেন। একেবারে রেডি হয়ে নিচে নেমে এসছেন ওনারা। চা খেতে খেতে গত সপ্তাহে ওনাদের দুটো গোডাউন বন্ধ করতে হয়েছে সেই বিষয়ে কথা বলছেন। স্নিগ্ধা রান্নাঘর থেকে ওনাদের নাস্তা এনে রাখলো টেবিলে। বেশ কিছুক্ষণ পর ওপর থেকে একদম রেডি হয়ে রিক নেমে এলো। একটা নীল পাঞ্জাবি আর হোয়াইট জিন্স পরে নিচে নেমে এসছে ও। রঞ্জিত চৌধুরী আর কবির শেখ দুজনেই অবাক হলেন। এই কয়েক মাসে আজ প্রথম কোথাও বের হওয়ার জন্য রেডি হয়েছে রিক। স্নিগ্ধাও অবাক হয়ে তাকিয়ে আছে। রিক এসে সোফায় বসতেই রঞ্জিত চৌধুরী জিজ্ঞেস করলেন। রিক পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলল, পার্টি অফিসে অনেকদিন যায় না, এবার তো যেতে হবে নাকি? রঞ্জিত চৌধুরী অবাক হয়ে বললেন। রিক ভ্রুকুচকে তাকিয়ে বলল, না যাওয়ার তো কিছুই নেই। ওই একটা মেয়ের জন্য কি সারা জীবন রুমে বসে থাকবো নাকি? কবির শেখ আর রঞ্জিত চৌধুরী বোকার মতো করে একে অপরের দিকে তাকালেন, কিন্তু কিছুই বললেন না। এই ছেলের মাথা কখন বিগড়ে যায় ঠিক নেই, যদি মত বদলে ফেলে তাহলে। তাই ওনারা চুপচাপ খেয়ে উঠে গেলেন। রিক বলল ও খেয়ে নিজের গাড়ি করে আসছে। ওনারা চলে যেতেই স্নিগ্ধা রিকের খাবার নিয়ে এলো। খাবারটা টি টেবিলে রিকের পাশে বসে বলল, কি করছো কি তুমি? তুমি জানো সব সত্যি? তবু রিক স্নিগ্ধার কথায় পাত্তা না দিয়ে ফোন স্ক্রিনিং করতে করতে বলল, খাইয়ে দে তো। রিকদা তুই খাওয়াবি না আমি উঠে যাব? স্নিগ্ধা ছোট্ট একটা শ্বাস ফেলে রিককে খাইয়ে দিতে শুরু করলো। কিছুই ভালো লাগছে না ওর। অনেক কষ্টে এই কয়েকদিন মদের নেশাটা ছাড়িয়েছে, যদিও এতে অনিমার ভূমিকাও আছে কিছুটা, কিন্তু অনেকটা খাটতে হয়েছে স্নিগ্ধাকে। কিন্তু এখন আবার না এই ছেলে কোনো ভুল করে বসে। হঠাৎ করেই রিক বলে উঠল, তুই খেয়েছিস? স্নিগ্ধা মাথা নেড়ে বলল, না, তুমি চলে গেলে তারপর খাবো। এখনই খা। এটা তো তোমার জন্য এনেছি, তুমি খাও, আমি খেয়ে নেব পরে। রিক বিরক্তি নিয়ে বলল, একটু বেশি কথা বলিস তুই আজকাল। চুপচাপ খেয়ে নে আমার সাথে। এক কথা বারবার বলতে ভালো লাগে না। হঠাৎ করেই রিক বলে উঠল। স্নিগ্ধা মাথা নেড়ে বলল। রিক বিরক্তি নিয়ে বলল। স্নিগ্ধা আর কোনো উপায় না পেয়ে রিকের সাথে সাথে খেতে আরম্ভ করলো। রিকের খাওয়া শেষে পানি খেয়ে স্নিগ্ধার ওড়নাতে নিজের মুখ মুছে উঠে দাঁড়ালো। একটু এগিয়ে গিয়েও পেছন ঘুরে তাকিয়ে আসছি বলে চলে গেল। স্নিগ্ধা শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। কেমন অদ্ভুত এক শিহরণ, অদ্ভুত ভালো লাগা কাজ করে ওর ভেতরে। বেশ বুঝতে পারছে যে দিন দিন ওর রিকের প্রতি দুর্বল হয়ে পড়ছে, কিন্তু ওর তৈরি হয় এই অনুভূতির কি কোনো মূল্য দেবে রিক? রিকের সবটা জুড়ে তো এখনই তার নীলপরীর বসবাস। ওর কি এখানেই থেমে যাওয়া উচিত, নাকি রিককে আরও কিছুদিন সময় দেওয়া উচিত? দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই 1 মাসে অনিমার আদ্রিয়ানের যোগাযোগের প্রধান মাধ্যমই ছিল ফোন। খুব কমই সামনাসামনি দেখা হয়েছে, তাও আদ্রিয়ান এসেছিল ভার্সিটিতে। আর আরেকটা মজার পরিবর্তন হলো ওই দিনের পর হাসান কোতোয়াল বাড়ির 2জন সার্ভেন্টকে ছাড়িয়ে দিল। অনিমার মামি যখন কারণ জানতে চাইল, তখন হাসান কোতোয়াল সোজাসুজি বলল, বাড়িতে ওনারাই যেহেতু ফ্রিতে বসে আছে, তখন আর কাজের লোকের কি দরকার? বাড়িতে থাকতে হলে এতটুকু তো করতেই হবে। অনিমা তখন অবাক দৃষ্টিতে তাকিয়েছিল নিজের বাবার দিকে, কারণ নিজের বাবার এরকম রূপ এর আগেও কখনো দেখেইনি। তবে একটা জিনিস সত্যি, মানুষ যতই উদার হোক, নিজের সন্তানকে কষ্ট দেওয়ার অপরাধীকে কেউ ক্ষমা করতে পারে না। অনিমা আজ বেশ দেরি করে ভার্সিটি এসে পৌঁছেছে। সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে ওর। ভার্সিটির গেটের সামনে দেখা হলো রবিনের সাথে। অনিমাকে দেখে রবিন কেমন ভয় পেয়ে সরে বেশ দূরে গিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে ফেললো। ওর গ্যাংয়ের লোকেরাও একই কাজ করলো। অনিমার বেশ হাসি পেল, কিন্তু হাসিতে ভেতরে চেপে রেখেই পাত্তা না দিয়ে চলে গেল ওখান থেকে। ক্যাম্পাসের ভেতরে ঢুকে দেখলো তীব্র আর অরুমিতা বিল্ডিংয়ের সিঁড়িতেই বসে আছে। ও ভ্রু কুঁচকে ফেললো। ক্লাস শেষে বাড়ি ফিরে অরুমিতার আশিসের ব্যাপারটা ভাবতে ভাবতে অনিমা নিজের রুমে ঢুকলো, কিন্তু রুমে ঢোকার সাথে সাথে কেউ ওর হাত টেনে একদম নিজের বুকের ওপর ফেললো। অনিমা প্রথমে বেশ চমকে উঠেছিল, কিন্তু মাথা তুলে তাকিয়ে ওর আরও অবাক হলো, কারণ আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। এই ছেলেটা কি জিন টিন টাইপ কিছু নাকি? হ্যাঁ, হুটার যেখানে সেখানে কি করে চলে আসে ছেলেটা? দেখে মনে হচ্ছে অনেকক্ষণ আগে এসছে। পরনে স্যান্ডো গেঞ্জি জিন্স। অনিমা ভ্রুকুচকে বলল, আপনি এখানে? আদ্রিয়ান 2 হাতে অনিমার কোমর জড়িয়ে ধরে বলল, কেন,
খুশি হওনি? অনিমা আদ্রিয়ানের চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। বউকে খুব মিস করছিলেন বুঝি? আদ্রিয়ান অনিমার কপালের চুলগুলো সরাতে সরাতে বলল। তোমাকে মিস? সে তো প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডেই করি, কিন্তু আজ তোমাকে নিতে এসেছি। অনিমা অবাক হয়ে বলল। মানে? এত খুশি হওয়ার কিছু নেই। তোমার বাবা পার্মানেন্টলি তোমাকে আমার কাছে দেবে না, এত তাড়াতাড়ি দুজনকেই নিতে এসেছি। অনিমা কিছুই বুঝতে না পেরে বলল। কিন্তু কেন হঠাৎ নিতে এলেন যে? সেটা এখন বলা যাবে না সোনা, কিন্তু হ্যাঁ, একটা গুড নিউজ দিতে পারি। অনিমা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান বেশ খোশ মেজাজে বলল। মিনিস্টার রঞ্জিত চৌধুরীর কিছু অবৈধ বিজনেস ফাঁস হয়ে গেছে, সেসব কোম্পানি বন্ধ হয়ে গেছে, অ্যান্ড ওনাকে আজ সকালেই অ্যারেস্ট করা হয়েছে। সাথে আমার মামাকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, অ্যান্ড অল ক্রেডিট গোজ টু মিস্টার সিনিয়র। আদ্রিয়ানের বাড়ির ড্রয়িং রুমে একটা ছোটখাটো মিটিং বসছে। সকলে বেশ কৌতূহলী হয়ে চিন্তিত মুখ করে বসে আছে। রঞ্জিত চৌধুরীর অ্যারেস্ট হয়ে যাওয়াটা যেমন দেশ জুড়ে সাড়া ফেলেছে, ঠিক তেমনই আবরার ম্যানশনের সবাইও বেশ অবাক হয়েছে। রঞ্জিত চৌধুরী এবারের আত্মীয় হয়, সে এরকম কিছু করেছে সেটা সত্যিই ভাবা যায় না। তার সাথে কবি সেবা নাকি যুক্ত, এটা শুনে মিসেস রিমা বেশ অবাক হয়েছে। তার নিজের ভাই এরকম কিছু করেছেন সেটা চিন্তাও করতে পারেননি তিনি। রিক, স্নিগ্ধা, মিসেস লিমাও এসছেন আবরার ম্যানশনে। মিসেস লিমা ভেঙে পড়লেও অবাক হননি, কারণ উনি হয়তো জানতেন ওনার স্বামীর দ্বারা কী সম্ভব। এক ছাদের নিচে থেকে এতগুলো বছর সংসার করেছেন, তাই এতটুকু তো জানেনই। এসব নিয়ে আলোচনা চলছে সন্ধ্যা ধরে। অনিমা বিকেল থেকে অবাকের পর অবাক হচ্ছে, এরকমটা কি করে সম্ভব হতে পারে সেটাই বুঝে উঠতে পারছে না ও। কিন্তু কিছুক্ষণ যাবত রিকের দিকে তাকিয়ে আছে। রিককে একদম স্বাভাবিক লাগছে, যেন কিছুই হয়নি। কিন্তু অনিমা ওই এক বছরে যতটা দেখেছে, রিক তো ওর বাবা আর মামার জন্য পাগল ছিল, বিশেষ করে ওর মামার অন্ধভক্ত ছিল। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরও রিকের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই কেন? ওয়াই? সব কেমন একটা গুলিয়ে যাচ্ছে ওর কাছে। তাই ও আপাতত চুপচাপ বসে বসে দেখছে সবটা। মিসেস রিমা বলে দিয়েছেন যে এসব ঝামেলা মিটে যাওয়ার আগ পর্যন্ত মিসেস লিমা, রিক, স্নিগ্ধা ওরা এ বাড়িতেই থাকবে। ওরা আবার না করেনি, কারণ রিমা শুনতেন না। অনিমার হাসান কোতোয়াল আজ রাতটা এখানে থাকবেন, তাই রাতের ডিনার সেরে যে যার রুমে চলে গেল। রাত প্রায় 12:30টার মতো বাজে। পাশে শুয়ে থাকা জাবিন ঘুমিয়ে পড়েছে, কিন্তু অনিমার ঘুম আসছে না। বারবার মাথায় শুধু এসবই ঘুরছে যে কি করে হঠাৎ করেই রঞ্জিত চৌধুরীর কবির শেখকে পুলিশ ধরে নিয়ে গেল। ডকুমেন্টগুলো তো সব মাদারের কাছে আছে, তাহলে কি নতুন কোনো প্রমাণ? এত রকম প্রশ্ন মাথায় জেগে বসছে যে সবগুলোর না পাওয়া অবধি ও কিছুতেই শান্তি পাচ্ছে না। এত চিন্তা করতে মাথাটা ধরে এসছে। আদ্রিয়ান বলেছিল সব ক্রেডিট ওর বাবার। যদি তাই হয় তাহলে নিশ্চয়ই ওর বাবা সবটাই জানে। অনিমা নিজে ধৈর্য ধরে রাখতে পারলো না, উঠে বেরিয়ে পড়লো ওর বাবার রুমের উদ্দেশ্যে। ওকে সবটা জানতেই হবে, আর সেটাই এক্ষুনি, যে কোনো মূল্যেই। কিন্তু ওই রুমের সামনে গিয়ে দেখলো বাইরে দিয়ে লক করা, তার মানে ভেতরে নেই। এত রাতে কোথায় যাবে? তাও এ বাড়িতে এসে অনিমার মাথায় সবার আগে ছাদের চিন্তাই এলো। ও কোনো কিছু না ভেবে আস্তে আস্তে ছাদের দিকে চলে গেল। ছাদের দরজার কাছে দাঁড়িয়ে দেখলো ওখানে ওর বাবার সাথে আদ্রিয়ান, রিক দুজনেই বসে আছে ওইখানে। আদ্রিয়ান বলছে, তোমার মেয়েকে আমি খুব ভালো করেই চিনি। দেখো গিয়ে কিভাবে কি হলো সেসব নিয়ে চিন্তা করতে করতে এখন আর ঘুমিয়ে জেগে আছে। দেখো, ওর জন্য এত প্রেশার নেওয়া এমনিতেই খুব রিস্কি। অলরেডি অনেকটা রিস্ক নিয়েছি আমি, আর পারবো না। রিক থুতনিতে হাত রেখে খানিকটা চিন্তিত স্বরে বলল, অনিমা ভাবছে কিসের কথা বলছে ওরা, কিসের মানসিক চাপ, আর ডক্টর কি বলেছেন, কি হতে পারে ওর। অনিমার ভাবনায় ছেদ ঘটিয়ে হাসান কোতোয়াল বলল, কিন্তু ও সবটা একসাথে নিতে পারবে? অনিমার মনে হলো আর আড়াল থেকে শোনা ঠিক হবে না, তাই হালকা গলা ঝেড়ে পড়ল, আব্বু। তিনজনই হালকা চমকে উঠল অনিমাকে দেখে। এরকম সময় অনিমাকে এখানে আশা করেনি ওরা। হাসান কোতোয়াল নিজেকে সামনে নিয়ে বলল, তুমি ঘুমাওনি এখনো? অনিমা হাত কচলাতে কচলাতে এগিয়ে এসে নিচু কণ্ঠে বলল,
আসলে তোমার সঙ্গে কথা বলতে তোমার রুমে যাচ্ছিলাম, কিন্তু ওখানে পাইনি তাই। এত রাতে কি কথা? তখনই আদ্রিয়ান বলে উঠল, আমি বলেছিলাম না, এই মেয়ে না ঘুমিয়ে এসব নিয়ে চিন্তার পাহাড় সাজিয়ে বসেছিল, দেখলে এখানেও চলে এসেছে। রিক একবার অনিমার আর একবার আদ্রিয়ানের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসলো। অনিমা মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। এভাবে বলার কি হলো? হাসান কোতোয়াল আঙ্গুল দিয়ে নাক বসে হয়তো হাসিটাই নিয়ন্ত্রণ করলেন। তারপর অনিমার দিকে তাকিয়ে বলল, কি বলতে এসেছিলে? অনিমা গম্ভীর দৃষ্টিতে ওর বাবার দিকে তাকিয়ে বলল, এসব কি করে হলো আব্বু? আই মিন, ওরা অ্যারেস্ট কি করে হলো? এটা তো এক প্রকার অসম্ভব ছিল, তাই না? সবগুলো প্রুফ এত তাড়াতাড়ি, কিন্তু কোথায় পেলে? হাসান কোতোয়াল একবার আদ্রিয়ানের দিকে তাকিয়ে তারপর অনিমার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি নয়, দীর্ঘ 5 বছরের মিশন এটা। অনিমা অনেকটা অবাক হয়ে গেল। 5 বছরের মিশন মানে কি? অনিমাকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ান বলল, প্রায় 6 বছর আগে মিস্টার সিনিয়রের অ্যাক্সিডেন্ট হয়নি। অ্যাক্সিডেন্টটা প্রি প্ল্যান ছিল। আসলে সিনিয়র তার একজন সিআইডি বন্ধুর সাথে মিলেই একটা গ্যাংয়ের লোকেদের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছিল, যারা ড্রাগ সাপ্লাই দেয়। অ্যান্ড ওই গ্যাংয়ের মাথার রঞ্জিত চৌধুরী ছিল, যেটা লাস্ট মোমেন্টে জানতে পারেন ওনারা। রাজশাহীতে একটা গোডাউন ছিল, ওখানে কিছু প্রুফ কালেক্ট করতে গিয়েছিল সিনিয়র, কিন্তু ওখানে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়। আসল কথা হচ্ছে ওটা করানো হয়। ওনারা জানতেন যে সিনিয়র কেন গেছে ওখানে, তাই আগেই সরিয়ে ফেলতে চেয়েছিলেন। অনিমা স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। এর পেছনে এত ভয়ানক ষড়যন্ত্র চলছিল। হাসান কোতোয়াল বললেন, সেদিন আমি পাঞ্জাবি পরেছিলাম, তাই আমার আইডি কার্ডটা খুলে দেলোয়ার নামের একজনের কাছে দিয়েছিলাম। আসলে আমি যেখানে উঠছিলাম সেবারে বাগান দেখাশোনা করতো। ওই দিন ওকে আমার সাথে নিয়ে বেরিয়েছিলাম। আমার শার্টটাই পড়েছিল, ওই চালাচ্ছিল বাইকটা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আর সবাই ভেবেছিল ওটাই আমি। আদ্রিয়ান আবারও বলতে শুরু করলো, আর তুমি হয়তো জানো না, আমি নিজেও একজন গ্যাং লিডার। যদিও ছিলাম না, স্টুডেন্ট লাইফে আমার এক প্রফেসর ছিলেন, খুব ভালোবাসতেন আমাকে। গ্যাংটা ওনারই ছিল। এসব গুপ্ত গোডাউন খোঁজা, যেসব জায়গায় অবৈধ ব্যবসা হচ্ছে, নারী পাচার হচ্ছে, এইসব কিছু তথ্য গুপ্ত থেকে সংগ্রহ করাটাই এই গ্যাংয়ের কাজ। আমি তো শুরুতে জাস্ট হেল্প করতাম, কিন্তু স্যার নিজে হাতে তৈরি করেছেন আমাকে। ধীরে ধীরে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো কাজটা, তাই টিমের পাকা পোক্ত মেম্বার হতে সময় লাগেনি। কিন্তু বাকি মেম্বাররা আমাকে স্যারের জায়গাতেই দেখত। আর ওই ঘটনার পর মিস্টার সিনিয়র স্যারের কাছেই ছিল, কারণ ওনার এখানে ফিরে আসাটা রিস্কি ছিল। শুধুমাত্র ওনার জন্য নয়, তোমার জন্যও। রঞ্জিত চৌধুরী ওই মুহূর্তে ওনাকে পেলে ঠিক মেরেই ফেলতেন। আর ওনার কথাতে তোমার খোঁজ নিয়ে তুমি তোমার মামু বাড়িতেই আছো, তাই আমরা এ ব্যাপারে তেমন মাথা ঘামাইনি। তবে বছরে 2-1বার খোঁজ নেওয়া হতো তোমার। মনে হয়নি যে কোনো সমস্যায় আছো, কিন্তু হঠাৎ একবার জানতে পারি তুমি ও বাড়িতেই নেই, আর থাকোও না এখন। তখন মাথায় এক প্রকার আকাশ ভেঙে পড়েছিল আমাদের। তোমার এমন হঠাৎ উধাও হয়ে যাওয়া নিয়ে চমকেছিলাম। এটা জেনে আরও অবাক হয়েছি যে প্রায় 1 বছর হয়ে গেছে তুমি নিখোঁজ। এক প্রকার চিরুনি তল্লাশি চালানোর পর জানতে পারি যে তুমি রঞ্জিত চৌধুরীর বাড়িতেই ছিলে এতদিন, কিন্তু সে 4 ঘন্টা আগে তোমাকে এক পাচারকারী দলের হাতে তুলে দিয়েছে। কয়েক ঘন্টার মধ্যে ওখানে পৌঁছানো সহজ হয়নি আমার পক্ষে। অফিসার সোহাগ আমার কলেজ ফ্রেন্ড ছিল, ও আমাদের ব্যাপারে সবটা জানতো। ওরই সাহায্য নিয়েছিলাম, আর ভাগ্যক্রমে ঠিক সময় পৌঁছে গেছিলাম সেদিন ওখানে। বাকিটা তো তোমার জানা। সবটা শুনে প্রায় অনুভূতি শূন্য হয়ে গেছে অনিমা। ওরই অজান্তে ওকে ঘিরে এত কিছু হয়ে গেছে, আর ও জানতো না অবধি। তার মানে আদ্রিয়ানের সেদিন ওখানে পৌঁছানো, ওকে বাঁচানো কাকতালীয় ছিল না। আদ্রিয়ান চিনতো ওকে। দীর্ঘ সময় পর এবার রিক বলল, বাবার রাজনীতির অনেক কাজ থাকলেও এসব বিজনেস সম্পর্কে আমার ধারণা ছিল না, কিন্তু তোমার মুখ থেকে ওনাদের এসব কার্যকলাপের কথা শুনে প্রচণ্ড রাগ হয়েছিল আমার। তবুও তখন কিছু বলিনি, কিন্তু যখন আদ্রিয়ান নিজে ওনাদের কিছু ইনলিগাল বিজনেসের কথা আমায় বলল, তখন নিজের উপর থেকে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। হতে পারে তারা আমার বাবা, আমাদের মামা, কিন্তু তার আগে একজন ক্রিমিনাল। তাই বাকি প্রমাণ জোগাড় করার কাজটা আমিই করেছি।
নিয়মিত পার্টি অফিসে গিয়ে ওনাদের পার্সোনাল ইনফরমেশন ঘেটে ঘেটে সবটা কালেক্ট করেছি। একটা করে প্রুফ হাতে আসছিল আর একটা করে ওনাদের সাধের গোডাউন বন্ধ করছিল। ওনারা সেই অজানা শত্রুকে বাইরে খুঁজে মরছিল ঠিকই, কিন্তু নিজের ঘরে উকি দিয়ে দেখতে ভুলে গিয়েছে, সেই জন্যই ফেসে গেল। আর বাকিটা তো মাদারের কাছে ছিল। অনিমা আরও একবার চমকে গেল। মাদারের খবরও আছে ওদের কাছে, অথচ ও এসবের কিছুই জানতো না। আদ্রিয়ান এগিয়ে এসে অনিমার কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না, মাদার একদম ঠিক আছে। উনি আমাদের কাছেই সুরক্ষিত আছেন। কোর্ট থেকে রায় বের হওয়ার আগে ওনাকে লুকিয়ে রাখবো আমরা, ওনার কিছু হবে না। আর হ্যাঁ, আমার সেই স্যার কয়েক মাস আগেই মারা গেছেন, সেজন্যই আমি আর সিনিয়র মর্গে ছিলাম সেদিন। অনিমা এতক্ষণ সবটা অবাক হয়ে শুনলো, এবার বাচ্চাদের মতো করে ঠোঁট ফুলিয়ে ফেললো। কাঁদো কাঁদো মুখ করে তিনজনের দিকে একে একে তাকিয়ে বলল, তোমরা সবটা জেনেও আমাকে কিচ্ছু বলোনি, আর আমি একের পর এক চমক পেয়ে গেছি শুধু। অনিমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তিনজনই হেসে ফেললো। হাসান কোতোয়াল বললেন, আমার ঘুম পাচ্ছে খুব, আমি গেলাম, তোমরা থাকো। বলেই উনি হাসতে হাসতে চলে গেলেন। অনিমার দৃষ্টি পড়লো এরপর পাশাপাশি দাঁড়িয়ে থাকা আদ্রিয়ান আর রিকের দিকে। হঠাৎ করে ওর মনে নাড়া দিল যে আদ্রিয়ান সবই জানতো। তার মানে কি রিকের ব্যাপারেও জানে? এটা কি জানে যে রিকের সাথে ওর বিয়ে ঠিক ছিল? জানলে আদ্রিয়ান কিভাবে নিয়েছে ব্যাপারটা? রিক অনিমা আর আদ্রিয়ানের দিকে একবার চোখ বুলিয়ে বলল, তোমরা গল্প করো, আমি আসছি, আমারও বেশ ঘুম পাচ্ছে। বলেই রিক চলে যেতে নিলেই আদ্রিয়ান বলে উঠল, তোর নীলপরীকে কিছু বলার নেই? রিক থেমে গেল। পেছন করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, যা বলার ছিল আগেই বলে দিয়েছি, এখন আর কিছু বাকি নেই। বলেই অনিমার দিকে এক পলক তাকিয়ে চলে গেল ওখান থেকে। অনিমা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মানে আদ্রিয়ান সবটা জানে। রিকের অনুভূতি, নীলপরি ডাক, সবটাই তাহলে আদ্রিয়ানের জানা। তবুও এতটা স্বাভাবিক কি করে আছে দুজন? শুধুমাত্র একে অপরের ভাই বলেই কি এত সহজে সবটা মেনে নিতে পারলো দুজন? নাকি এটাই ভালোবাসা? রিকের চলে যাওয়ার দিকে অনিমা কিছুক্ষণ খুব মনোযোগ দিয়ে তাকিয়ে রইল। এরপর আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখলো আদ্রিয়ান শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। চারপাশটা একদম নিশ্চুপ হয়ে আছে। হালকা বাতাস আসছে, মাঝে মাঝে শীত পড়তে শুরু করেছে। তারই আভাস এটা। অনিমার মনের সকল সংশয় এখনো দূর হয়নি। আদ্রিয়ানের কাছে এখনো অনেক কিছু জানার বাকি আছে ওর। অনিমার দৃষ্টি সেটাই বলছে আদ্রিয়ানকে। আদ্রিয়ান ঘুরে দাঁড়িয়ে রেলিংয়ের ওপর হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এটাই জানতে চাও তো যে আমি রিক আর তোমার সম্পর্কে ব্যাপারে কতটা জানি? প্রশ্নটা করে ঘাড় ঘুরিয়ে অনিমার দিকে তাকালো আদ্রিয়ান। অনিমার মনের মধ্যে মিশ্র অনুভূতি হচ্ছে, কৌতূহল, তার সাথে ভয়। কৌতূহল হচ্ছে সব সত্যিটা জানার জন্য, আর ভয় হচ্ছে এটা ভেবেছে আদ্রিয়ান কোনোভাবে ওকে ভুল ভাববে না তো। মনে অনেকটা সংশয় নিয়ে আদ্রিয়ানের দিকে এগিয়ে গিয়ে চোখের ইশারায় বলল, হ্যাঁ ও জানতে চায়। আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সবটাই জানি আমি। ভালোবাসো তো ও তোমাকে, আর এখনো বাসে, তাই না? অনিমা মাথা নিচু করে ফেলল। আদ্রিয়ান অনিমার দিকে এগিয়ে এসে বলল, তোমাকে ভুল বোঝার সাহস আমার নেই অনি, তাই ভয় পেও না। তবে শুরুতেই সবটা জানতাম না, জানলে হয়তো। কিন্তু অনিমা কিছুই বলছে না, শুধু নিচের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আদ্রিয়ান এগিয়ে এসে অনিমার দু হাতের বাহু ধরে বলল, বাই দ্য ওয়ে, এরকম ভয়ানক একটা গ্যাংয়ের লিডারের সামনে দাঁড়িয়ে আছো, তোমার ভয় করছে না? হঠাৎ করেই অনিমার মনে পড়ে গেল আদ্রিয়ান ওর কাছ থেকে এতদিন এত এত কথা লুকিয়ে গেছে, কিছুই বলেনি। তারপরে নাকি একজন গ্যাং লিডার, অথচ কিছুই জানতো না। এভাবে ওকে বোকা বানিয়ে যাওয়া, আর সবটা জেনে ও এভাবে ছেড়ে দেবে? না, কখনো না, কোনোদিনও না। অনিমা এবার ভ্রু কুচকে তাকালো আদ্রিয়ানের দিকে, অনেকটা রাগ দেখিয়ে ঝাড়ি দিয়ে ছাড়িয়ে বলল, এই একদম ছবেন না আমাকে, ঠকবাজ লোক একটা। হঠাৎ অনিমার এমন রেগে যাওয়াতে আদ্রিয়ান হতভম্ব হয়ে গেল এক প্রকার। ঠকবাজ? ও আবার কখন কাকে ঠকালো? আদ্রিয়ান কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা দৃষ্টিতে অনিমার দিকে তাকিয়ে বলল, ঠকবাজ? অনিমা আরো বেশি রাগ দেখিয়ে বলল, একদমই তাই, ঠকিয়েছেন আপনি আমাকে, শুরু থেকেই ঠকিয়ে আসছেন। প্রথমত আপনি আমাকে বলেননি যে আপনি আমাকে আগে থেকে চিনতেন। আপনার কাছে আব্বুর কত কাহিনী বলেছি আমি, একবারও বলেননি আব্বু আপনার কাছেই ছিল, বেঁচে ছিল। আর মাদার, ওনার খবরও জানতেন আপনি, অথচ কিচ্ছুই বলেননি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট,
আপনি নিজের আইডেন্টিটি আমার কাছ থেকে লুকিয়েছেন। আমি তো জানতাম আপনি শুধুই একজন রকস্টার, কিন্তু না, আপনি তো একজন মাফিয়া, রাইট? যেটা জানার অধিকার আমার বিয়ের আগেই ছিল, কিন্তু না, আপনি সেটা জানতেই দেননি আমাকে। তো মিস্টার, এত এত কথা লুকিয়ে আপনি আমাকে বিয়ে করেছেন, এটাকে কি ঠকানো বলে না? দ্যাট মিন্স আপনি একজন ঠকবাজ। কথাগুলো বলে অনিমা লম্বা লম্বা কয়েকটা শ্বাস নিল। বাপরে, একেবারে কতগুলো কথা বলে ফেলেছে। নিজেই নিজের ওপর অবাক হচ্ছে ও। আদ্রিয়ান এতক্ষণ বোকার মতো তাকিয়ে অনিমার কথাগুলো শুনছিল, এরপর মাথা চুলকে বলল, বাপরে, তুমি তো আমার গত কয়েক মাসের ক্রাইম স্টোরি এনে সামনে তুলে ধরলে। অনিমা হাত ভাঁজ করে বিরক্তি নিয়ে বলল, এটা শুধু ক্রাইম নয়, ভয়াবহ ক্রাইম বলে এটাকে। একটা মেয়েকে ঠকিয়ে বিয়ে করেছেন আপনি। কত আশা ছিল স্বামীকে নিয়ে আমার, কিন্তু অবশেষে সে কি বের হলো? একটা মাফিয়া, তার উপর মিথ্যেবাদী, ঠকবাজ। কি হবে আমার এখন? আমার জীবনটাই শেষ হয়ে গেল। বলেই ঠোঁটে ফুলিয়ে কেঁদে ফেলল অনিমা। এটাকে এক প্রকার ন্যাকা কান্না বলে। চোখে কোনো অশ্রু নেই, শুধু মুখের ভঙ্গিটাই কান্নার মতো করে রেখেছে আর আওয়াজ করছে। আদ্রিয়ান দ্বিতীয়তভাবে বোকা বনে গেল অনিমার ব্যবহারে। আদ্রিয়ান এগিয়ে গিয়ে অনিমাকে নিজে দিকে ঘুরিয়ে ভ্রু কুঁচকে বলল, আরে বাবা, আমি কোনো ক্রাইম করি না, সেগুলো করি সব ভালো কাজ, শুধু পদ্ধতিটা একটু ভুল আর তোমাকে সবটা বলতে পারিনি। আর পেছনে যথেষ্ট কারণ ছিল রে বাবা, অনেক ঝামেলার মধ্যে পড়ে গেছি আমি। নাও স্টপ ক্রাইং।